স্নানটা করতে হবে। হ্যাঁ, তো রেডি হয়ে গেছি মোটামুটি আমরা। তো শালির বিয়েতে যাচ্ছি, তো বউকে না নিয়ে গেলে তো টিকিট পাবো না, বুঝলেন তো। তো যাই হোক, এটা একটা ছোট রুম আমাদের অ্যালোকেট করেছে হোটেল অতিথি, সেটাও বলবো। এবং অবশ্যই দুই বাঙালিকে কিন্তু সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যালো স্যার, আমরা ট্রাভেল ব্লগ দেখতে এসেছি, আপনাদের পার্সোনাল ব্লগ দেখতে আসিনি, এটাই তো বলবেন। আরে বন্ধু দাঁড়ান দাঁড়ান, আজকে আপনাদের ওটাও দেখাবো। তো যে কারণে আসা সেই কারণটা হচ্ছে গিয়ে এটা, আর তার সঙ্গে যেটা আমি করেছি সেটাই হচ্ছে গিয়ে ট্রাভেল হবে, এবং সেটা এক্সট্রিম লেভেলের, চিন্তা ভাবনার বাইরে। টাইটেলের শুরুতেই ছিল ওয়েডিং কম রাইডিং বেশি। তো থ্যাঙ্কস টু মাই সালি, এবং আপনারা ওদের থ্যাঙ্কস বলে দিন, ওদের জন্যই সম্ভব হয়েছে এই জায়গায় আসা। এবং সত্যি কথা বলতে না আসলে জাস্ট মিস করে যেতাম এবং আপনাদের সামনেও তুলে ধরতে পারতাম না। তো ওদের বিয়ের রীতি অনুষ্ঠান একটু আলাদা, তো সেটাও আপনারা দেখলেন, এবং সিঁদুর কিন্তু পিঙ্ক কালার ছিল, তো ওরা ওইটা ইউজ করে। তো যার যার সংস্কৃতি সেভাবে মেনটেন করে। পুরে এসেছিলাম শালির বিয়েতে, তো ভাবছিলাম একবার আসবো কি আসবো না, তো না এসে বড় মিস করে যেতাম। ঠিক আছে যাও, আমি আসছি, ম্যানেজ করে নিয়েছি। আর একটা জিনিস বলবো, বিহারে গেলে কিন্তু মদ খেয়ে যাবেন না, মদ নিয়ে যাবেন না, ধরতে পারলে কিন্তু প্রচুর টাকার ফাইন। নেক্সট কাজ রুট বাছাই করা। তো রুট বলতে এখান থেকে দুটো রুট যায়, মানে বারাসাত থেকে একটা হচ্ছে গিয়ে বহরমপুর গোড্ডা হয়ে ভাগলপুর, আর একটা রুট হচ্ছে গিয়ে ধানবাদ থেকে ভাগলপুর, আর ভাগলপুর থেকে কেহেলগাঁও। গোড্ডা রুটে গেলে আপনার ওই গ্রামের ভেতর দিয়ে পড়বে, তো পিক আপ নিতে পারবো না, তো ওটাতে 30-40 কিলোমিটার একটু কম পড়বে, কিন্তু এইটাতে 30-40 কিলোমিটার বেশি, কিন্তু পিক আপ নেওয়া যাবে। সেই জন্য আমি এই রুটটাকেই প্রেফার করলাম। তো আমার রুট হলো বারাসাত টু ধানবাদ থেকে ভাগলপুর থেকে কেহেলগাঁও। এই বোটে আর আমরা তিনজনই আছি আর কি, তো পড়ে গেলে কিন্তু পুরো জলে। হ্যাঁ, তো এই ট্যাঙ্ক ব্যাগটা আমি নতুন নিয়েছি শালির বিয়েতে যাবো বলে, তো মোটামুটি সব ঠিক আছে। একটা চেন লুব্রিকেট নিয়ে নিলাম, অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে। মানি ব্যাগ, একটা মেডিসিন আমার সঙ্গে এগুলো চলতেই থাকবে। তো পৌঁছে গেলাম ধানবাদ। এখন ধানবাদে ঢুকে ব্রিজ পার করে গোবিন্দপুর থেকে রাইট সাইড, মানে আমরা দেওঘরের রুট ধরি। ভাই দেওঘরের রুটের কথা না বললেই নয়, যারা কার্নিং খুব পছন্দ করেন, মানে বাইক চালাতে চালাতে, তাদের জন্য পারফেক্ট ট্রিপ হতে পারে কলকাতা টু দেওঘর। ভাই আলটিমেট।
চেনে আওয়াজ হচ্ছিল, তো সেই জন্য চেনে একটু লিউপ করতে হতো। তো আমার যে রয়্যাল এনফিল্ডের যে জেনুইন ওটা শেষ হয়ে গেছিলো, তো সেটাও কিনতে বেরিয়েছিলাম। তো একটু কেনাকাটা করে কালকে তারপর বেরিয়ে যাব। ভাগলপুরের সব থেকে বিখ্যাত জিনিসটার নাম কি? সেটা হচ্ছে ভাগলপুরি সিল্ক। একদম ঠিক। তো ভাগলপুরে এসছি, মায়ের জন্য একটা সিল্ক নিয়ে যাবো না, এটা হতে পারে না। তো চলুন মার্কেটের দিকে যাই, গিয়ে দেখি কোন সিল্কটা ভালো লাগে এবং আপনারাও পছন্দ করবেন কোনটা ভালো লাগে। তো এখানে নাকি প্রচুর ভালো ভালো কালেকশন। আর চম্পানগর হচ্ছে গিয়ে ফ্যাক্টরি, যেখান থেকে সমস্ত কিছু তৈরি হয়। তো ভাগলপুরের চাঁদনি চক। এমনিতেই মেয়েদের জিনিস কেনা বড় কষ্ট, মা বলে একটা ট্রাই করছি। কত দাম দিয়ে একটা শাড়ি নেবো, পছন্দ না হলে তো কেনা যায় না। তো ফাইনালি এই শাড়িটা পছন্দ করলাম। তো মার রিকোয়ারমেন্ট ছিল শাড়ি যেন হালকা হয়। ভাই হাত দিয়ে যা বুঝলাম, ম্যাক্স টু ম্যাক্স 100 গ্রাম। দোকানের নামটা দেখে রাখুন, বেশ ভালো কালেকশন। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম ভাই, পরের দিন বেরোতে হবে। তো মেয়ের বিয়ে হচ্ছে থাইল্যান্ড থেকে। আরে থাইল্যান্ড শুনতে পাচ্ছেন তো? আরে এটাকে বিহারের থাইল্যান্ড বলে। এটা খুবই একটা ভাইরাল প্লেস। তো আমরা এখন যাচ্ছি সেই থাইল্যান্ডের উদ্দেশ্যে, মানে বিহারের থাইল্যান্ড। সেই জায়গাটা হচ্ছে কি কেহেলগাঁওতে। তো কমেন্ট করে কিন্তু জানাবেন শাড়িটা কেমন হয়েছে। তো ভাগলপুর থেকে কেহেলগাঁও হচ্ছে গিয়ে 30 কিলোমিটার, কিন্তু রাস্তা খুবই খারাপ। তো আমরাও একটু আগে বেরিয়ে পড়েছি, কারণ আমরা আগে থেকে একটু গিয়ে দেখব। তো সেই উদ্দেশ্যে মানে কিউরিসিটিটা তো প্রচুর পরিমাণে, যে অ্যাকচুয়ালি জায়গাটা কীরকম। তো সঙ্গে চলুন। আর এই যে রাস্তা দেখছেন ভাই, চোখ ধাঁধানো সবুজ আর হলুদ যেন পুরো তুলি দিয়ে টেনে রেখেছে। সর্ষে ক্ষেত তো অনেক দেখেছি, কিন্তু ভাগলপুরে এই যে সর্ষে ক্ষেতের মাঝখানে এত সুন্দর একটা ক্রিয়েশন দেখতেই ভালো লাগে। এবার দেখে নিই। একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি, মানে বহু বছর পরে আমি এটা পেয়েছি। এখন যাব ওই পারে। তো এইটা হচ্ছে কি উত্তরবাহিনী গঙ্গা নদীরই একটা পুল, ঠিক আছে? এই বাঁশের সাঁকো, মানে এই হচ্ছে কি অবস্থা। আমি এখন মাঝ বরাবর আছি, ঠিক আছে? পড়ে গেলে কিন্তু পুরো জলে। হ্যাঁ, বাঁশের সাঁকোর ব্রিজ আমি বহু ছোটোবেলায় আগে চড়েছি, কিন্তু এইটা আর পাইনি। তো জাস্ট আপনাদেরও দেখানো হয়ে গেল, আমিও একটু সেই সাঁকো পার হলাম। তো কেহেলগাঁও যে শালির বিয়েতে এসে একদম আলাদা লেভেলের মজা করেছি। হ্যাঁ, তো না আসলে আপনারা এই ভিডিও দেখতে পেতেন না, মানে আমি জানতাম না আর কি, ঠিক আছে? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে লাস্ট কবে আপনি এই বাঁশের সাঁকো পার করেছেন। তো আর দেরি করবো না বন্ধু, এখন চলুন আমাদের সেই থাইল্যান্ডের দিকে। আরে সাবাস, এটা কি? এ তো স্করপিও পুরো ছাদের ওপরে তুলে দিয়েছে। আরে কী করে তুললো ভাই, লাক্সারি কিছু। আরে এটা আবার একটা নৌকো তুলে দিয়েছে ভাই। দুটো বাড়ি পাশাপাশি আলটিমেট, মনে হচ্ছে একে অপরের সাথে টক্কর মারছে। বন্ধুরা, টক্করটা ঠিক হলো না। এ যদি স্করপিও তোলে তাহলে এর তো বিএমডাব্লিউ বা ল্যাম্বরগিনি তোলারও কথা ছিল, জাহাজ তুলতে গেল কেন? যাই হোক বন্ধু, পৌঁছে গেছি কেহেলগাঁও। ওয়াও, এইটা হচ্ছে গিয়ে উত্তরবাহিনী গঙ্গা। উত্তরবাহিনী গঙ্গা জানেন তো?
মানে নর্মালি গঙ্গা কিন্তু ওই সাউথ থেকে ইস্টার্ন জোন মানে ইস্টের দিকে প্রবাহিত হয়েছে, এইটাই একমাত্র গঙ্গা যেটা নর্থের দিকে প্রবাহিত, এই জন্য এটাকে উত্তরবাহিনী গঙ্গা বলে। ওই যে দেখা যাচ্ছে যেখানে আমরা যাব, তো ওপর থেকে বিউটিটা দেখুন। তো জায়গাটা হচ্ছে সিরিঘাট, মানে জাস্ট কেহেলগাঁও স্টেশন থেকে একটুখানি সিরিঘাট, জায়গাটা মনে রাখবেন। আচ্ছা, কমেন্ট করে কিন্তু জানাবেন আগে কেউ এসছেন কিনা এখানে, তাহলে সে বলতে পারবেন কতটা সুন্দর একটা জায়গা। তো প্রকৃতির কি সৃষ্টি দেখুন, এত বড় একটা নদী, তার মধ্যে এই আইল্যান্ড তৈরি করেছে। আইল্যান্ড মানে পুরো রক, মানে চতুর্দিক দিয়ে পাথর উঠেছে, তার মধ্যে সেই ছোট্ট দ্বীপ তৈরি হয়েছে। তো চলুন আমরা দেখি যে কী রয়েছে। একটা কশন আছে, ননভেজ খেয়ে কিন্তু এই 3টে আইল্যান্ডের একটাতেও যেতে পারবেন না। তো যদি ননভেজ না খান তবেই কিন্তু আসুন। বোটে আর আমরা 3জনই আছি আর কি। তো চলে এসেছি একটুর মধ্যেই। তো দারুণ দারুণ, মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, না আসলে মিস করে যাবেন। তো প্রথম আইল্যান্ডটাতে হচ্ছে শান্তি বাবা ধাম নামে পরিচিত। তো এইখানে কিন্তু সব মূর্তিই আছে যেরকম নর্মাল। আমাদের মাঝি ভাই বলে দিল যে ফটোগ্রাফি নট অ্যালাউ। তো ফটোগ্রাফি কিন্তু বা ভিডিওগ্রাফি আমি কিছু দেখাতে পারবো না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না, পুরোটা আপনাকে শুনতে হবে, কারণ আমি যা দেখেছি সেটাই আপনাদের বলবো। তো ভেতরে রাধা গোবিন্দর মূর্তি আছে, রান্নাবান্না করার জায়গা আছে, বাবা ছিলেন, তো যজ্ঞ হয়েছে তার একটু ভস্ম আমি নিয়ে এসেছি। তো পুরো মন্দিরটাই সমস্ত ঠাকুরের দেবদেবীই রয়েছে এইখানে, তো নর্মাল। আর আমার ছেলের মনেই এত প্রশ্ন, তো আপনার মনে কত প্রশ্ন থাকবে। ওটাতে ফটো তোলা বারণ ছিল, আমি চুরি করে কোনো ফটো দিতে চাই না, মানে বাকিরা যেগুলো করে আমার ওটা, কারণ আমি আমার এগুলো একটু মেনটেন করে চলি। তো যেখানে সম্ভব হয় ফটো তোলা বা অ্যালাউ করে, আমি সেখানেই এগুলো করি। ব্লগিং করতে করতে এমন না করাই ভালো যেটাতে আমাদের সংস্কৃতি বা ধর্ম, যারা এগুলো মেনে চলে তাদেরকে আঘাত না করা, আমি এটা চেষ্টা করি। রান্না করার সমস্ত সুবিধা আছে, তো বাবারা ওখানেই রান্না করেন। আচ্ছা, কারেন্ট কিন্তু আছে, তো কারেন্ট হচ্ছে নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হয়েছে, যেন রাতের দৃশ্যটা অদ্ভুত সুন্দর। তো তার একটা ছবি আমি শেষে দিয়েছি। নিচ থেকে 250-300 সিঁড়ি হবে। হিস্ট্রিটা আপনাদের অবশ্যই বলবো, আগে উঠে নিলাম। তো এখানে 3টে আইল্যান্ড আছে। এটা নাকি ছেলের কাছে পারসনাথ লাগছে। তো এটা হচ্ছে পাঞ্জাবি বাবা ধাম। তো যিনি এখন ব্যস্ত আছেন মহাকুম্ভে গেছেন, তো ওই জন্য ওনার সাথে কথা হয়নি। আর ওইটা হচ্ছে ওম শান্তি বাবা ধাম। তো জিজ্ঞাসা করে নিলাম এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি হয় কিনা, তো বললো হ্যাঁ করা যাবে। ভাই দেখার শেষ নেই, কত যে জায়গা আছে সে বলে বোঝাতে পারবো না। তো সিঁড়ি দিয়ে নামতে হবে ধীরে ধীরে। আমি ভাবতে পারিনি যে বিয়ে বাড়িটাও এই জায়গায়, মানে আমি আসার পরে জানতে পারলাম যে বিয়ে বাড়িটা এখানে নিয়েছে।
তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস যদি দেখতে চান তাহলে কিন্তু দুই বাঙালিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একবার ঘুরে যেতেই পারে। তো ঘাটে মোটামুটি ঘুরে দেওয়ার সমস্ত কিছু পাবেন, জল নেওয়ার তো বাই রোড তো হয়ে গেল, এবার ট্রেনে হাওড়া থেকে জামাল এক্সপ্রেস বা হাওড়া গয়া এক্সপ্রেস ধরবেন ডাইরেক্ট ক্যালগাঁও। 7 থেকে 7.5 ঘন্টা সময় লাগে। আর এটা হচ্ছে হোটেল অতিথি, তার নাম্বার দেওয়া আছে।